সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি তাজওয়ার মাহমিদ। জুলাই আন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়ার দিন ৩ আগস্ট। স্বৈরাচার হটানোর এক দফা শেখ হাসিনার পতনের ডাক এসেছিল গত বছর এই দিনে। বছর পূর্তিতে আজ জাতীয় নাগরিক পার্টি ও জাতীয়তাবাদী ছাত্রদল পৃথক পৃথক সমাবেশের আয়োজন করে ঢাকায়। এনসিপি ইশতেহার ঘোষণা করে শহীদ মিনারে বলা হয় সেকেন্ড রিপাবলিক ও নতুন সংবিধান প্রণয়নের কথা। জুলাই অভ্যুত্থানের অংশীজনদের মধ্যে ভিন্ন মত আছে এই বিষয়ে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সেকেন্ড রিপাবলিক ও নতুন সংবিধান বিষয়ে রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে আজকের সম্পাদকীয় এক দফার এক বছর। আর এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন জাবেদ রাসিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি, এবং ডাক্তার শাখাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক, G9। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বার। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেবে এখনকার প্রধান শিরোনামগুলো। ছাত্রদলের সমাবেশে জনস্রোত, ফ্যাসিবাদ ও চরমপন্থার পুনরুত্থান ঠেকাতে তরুণদের সজাগ থাকার আহ্বান তারেক রহমানের। হারানো ভোটাধিকার কাজে লাগানোর আহ্বান। নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক সহ ২৪ দফা ইশতেহার এনসিপির। জুলাই সনদ ও ঘোষণাপত্রের আইনি স্বীকৃতির দাবি। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত ৫ আগস্ট বিকেলে উপস্থাপন করবে অন্তর্বর্তী সরকার। ছাত্র জনতার অংশগ্রহণে দেশের বিভিন্ন স্থান থেকে ৮ জোড়া ট্রেন ভাড়া করল মন্ত্রণালয়। জুলাই হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। অকাট্য প্রমাণ থাকায় পার পাওয়ার সুযোগ নেই বলছে প্রসিকিউশন। আইনি প্রক্রিয়ায় সর্বোচ্চ সাজা দাবি। এবং ইসির কোথাও সামরিক উর্দি, কোথাও দলীয় পোশাক, অভিযোগ এনসিপির। মেরুদণ্ডহীন আখ্যা দিয়ে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। নিবন্ধন আবেদনের ত্রুটি সংশোধনে কাগজপত্র জমা। আমরা আলোচনায় আসি। প্রথমে জাবেদ রাসিন, আপনাকে দিয়ে শুরু করে। আপনি যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টির দায়িত্ব পালন করছেন। আজকে যে সমাবেশ করলেন নতুন বাংলাদেশের ইশতেহার, সেই সমাবেশে আপনারা সারা দেশ থেকে নেতাকর্মী জড়ো করতে চেয়েছেন, আহ্বান জানিয়েছেন। সমাবেশের লোকসমাগম কেমন হলো এবং আপনাদের প্রত্যাশা অনুযায়ী হয়েছে কিনা, আমি প্রথমে এটুকু জানতে চাবো। আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমার সহ আলোচককেও। এক দফার এক বছর পূর্তি উপলক্ষে এবং আমাদের পূর্ব ঘোষিত আজকের এই দিনটিকে স্মরণীয় রাখার জন্য আমাদের দলের আহ্বায়ক থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে যেহেতু সরকার জুলাই ঘোষণাপত্র নিয়ে বারবার টালবাহানা করছিল, সময় ক্ষেপণ করছিল, কয়েকবার দিবে বলেও তারা ওই সময় মতো দেয়নি, তখন আমাদের দল থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে আমরা এই ৩ তারিখেই, যেটা এক দফার যে দিনে, এই দিনে আমরা সেকেন্ড রিপাবলিক ঘোষণা করবো, জুলাই ঘোষণাপত্র। কিন্তু পরবর্তীতে যখন সরকার থেকে আমাদের সাথে যোগাযোগ করা হলো যে না, সরকার আসলেই এই ৫ তারিখের মধ্যেই তারা জুলাই ঘোষণাপত্র প্রদান করবে, তখন আমরা আশ্বস্ত হয়েছি এবং আমরা আশ্বস্ত হয়ে তখন আমাদের এই পূর্ব ঘোষিত যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটিকে আমরা অন্য একটি মোড়কে আনতে সক্ষম হয়েছি এবং সেখানে আমরা আমাদের দলীয় ইশতেহার, যেটাকে আমরা বলছি নতুন বাংলাদেশের ইশতেহার, সেটি আমরা দেশবাসীর কাছে প্রকাশ করেছি। আপনারা জানেন যে ২৮ ফেব্রুয়ারি আমাদের পার্টি যখন উদ্বোধন হলো, নতুন করে যাত্রা শুরু করলো মানিক মে এভিনিউতে, তারপর থেকে বিভিন্ন দল, বিভিন্ন পেশার মানুষজন তাকিয়েছিল যে তারা আসলে কি করতে চায়, এই পার্টি নতুন কি উপহার দেবে বাংলাদেশের জনগণকে, কিংবা তাদের রাজনীতিটা কি পন্থা হবে। তো অনেক মানুষের আগ্রহ ছিল, অনেকের আশা ছিল কি করতে চায়, এটা নিয়ে মানুষের জনমনে একটা আশার জায়গা ছিল। সেখান থেকে আমাদের আজকে এই এক দফার যে এক বছর পূর্তি উপলক্ষে সেই শহীদ মিনারে, যেখানে এক দফা ঘোষণা করা হয়েছিল, এক দফার ঘোষক নাহিদ ইসলাম আমাদেরকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করেছেন এবং সেখানে আপনি ইতোমধ্যেই দেখেছেন যে আমাদের সেকেন্ড রিপাবলিক এবং নতুন সংবিধানের দাবিতেই মূলত আমাদের এই ইশতেহার ঘোষণা করা। আমরা মনে করি ৪৭-এর দেশভাগের পর যখন আমরা ওই বিষয়টা মনে হয় স্পষ্ট। আমি একটু জানতে চাচ্ছি যে জুলাই সনদ এবং ঘোষণাপত্রে আপনারা আইনি স্বীকৃতি দাবি করছেন। আইনি স্বীকৃতি না হলে আপনারা সই করবেন না, এমন বক্তব্য হয়তো দিয়েছেন, এবং এটার কারণটা কি? আইনি স্বীকৃতি পথে বাধা কারা? আপনি নিশ্চয়ই ঐকমত্য কমিশনের সভাগুলোতে আপনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। আপনার কি মনে হয় যে বাধা কারা এবং আইনি স্বীকৃতি কি পন্থায় চাচ্ছেন আপনারা? জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র দুটো আলাদা জিনিস। যদি আমরা দেখি, জুলাই ঘোষণাপত্র এটা তো সরকার থেকে দেয়া হয় এবং একটা ঘোষণাপত্র সেটা একটা ঘটনাকে ইঙ্গিত করে
যে ঘটনাটা সারা দেশবাসী মিলে ঘোষণা করে যেটা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র ছিল, একইভাবে আমরা 24-এর গণ অভ্যুত্থানের এটারও একটা ঘোষণাপত্র সরকার দিতে যাচ্ছে। এখন এই ঘোষণাপত্র দেখেন, যদি আমরা একটু এটা আবার থিওরিটিক্যাল ডিসকাশনে ঢুকতে হবে, যদি আমরা ছোট্ট করে বলি, স্বাধীনতার যে প্রোক্লামেশনটা দেওয়া হয়েছিল ঘোষণাপত্র, আমরা যদি 25শে মার্চ থেকে দেখি, আমরা 16ই ডিসেম্বর পর্যন্ত আদতে কোনো সরকার কি ছিল, 17ই এপ্রিল পর্যন্ত যদি আমরা দেখি, 17ই এপ্রিল যখন আমাদের মুজিবনগর সরকার গঠিত হলো, তার আগের যে সময়টুকু, সেই সময়টুকু কীভাবে হলো বা সরকারটা কীভাবে গঠিত হলো, সেটার জন্য একটা ডিক্লারেশন দেয়া, একটা প্রোক্লামেশন আসছে। একইভাবে 24 তারিখে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সেটার একটা আইনি ভিত্তি বা সেটার একটা রাজনৈতিক দলিল, ঐতিহাসিক দলিল যদি বলি, ডকুমেন্ট, সেটাই হচ্ছে ঘোষণাপত্র। এবং এই যেহেতু এটা একটা জাতির জীবনের একটা অন্যতম বড় ঘটনা, এটাকে আমরা বলেছি সংবিধানে অন্তর্ভুক্ত করতে, সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করতে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে না প্রস্তাবনায় না, তারা শিডিউলে রাখতে চায়। তো এখানে আমাদের সাথে একটু বিএনপির এখানে মতপার্থক্য আছে, বাট বিএনপি এবং আমরা উভয়ই কিন্তু এটা সংবিধানে অন্তর্ভুক্ত করার কথা বলছি, কারণ এই ঘোষণাপত্রের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানকে অফিসিয়ালি স্বীকৃতি দেওয়া হবে। আর সনদ যেটা, সনদটা একেবারে সংস্কারের সাথে সম্পর্কিত। জুলাই সনদটা হচ্ছে এই যে সরকার জনগণের অভিপ্রায়ে, আমি এই শব্দটা উল্লেখ করতে চাই, আমাদের সংবিধানের আর্টিকেল 7(2)তে যে জনগণের অভিপ্রায়ে, এই সংবিধান তো এই সরকার কিন্তু জনগণের অভিপ্রায়ে গঠিত। তো জনগণের অভিপ্রায়ে যখন এই সরকার গঠিত হয়েছে, তার পুরো ম্যান্ডেট আছে সংস্কার করার। তো সেই সংস্কারের জন্য সে যে সকল পদক্ষেপগুলো নিচ্ছে, যে কাজগুলো সে করবে, সেই ইতোমধ্যে সংস্কার কমিশনগুলো গঠিত হয়েছে, তারা রিপোর্ট দিয়েছে, সবগুলো সংস্কার কমিশন মিলে একটা ঐকমত্য কমিশন হয়েছে, তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসেছে এবং আগামী দিনের বাংলাদেশে যে রাষ্ট্র কাঠামোটা আছে, বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা আছে, সেটাই কি পরিবর্তন আনা যায়, সেটা সকল রাজনৈতিক দলের সাথে বসেই সেটাই হবে জুলাই সনদ। এখন জুলাই সনদ, আমরা বলছি জুলাই সনদেরও একটা আইনি ভিত্তি দিতে হবে, কারণ জুলাই ঘোষণাপত্রে যেমন আইনি ভিত্তি থাকছে, সেটা তো অভ্যুত্থানের স্বীকৃতি। কিন্তু সামনে যে সংস্কারটা হবে, যে সংস্কারের জন্য আমরা আসলে এতদিন ধরে দাবি করে আসছি, লড়াই করে আসছি, কিংবা যেই ফেসিবাদী শাসন ব্যবস্থা আমাদের মধ্যে এতকাল ধরে রয়ে গেছে, সেটাকে পরিবর্তন করতে হলে আমাদের দাবি হচ্ছে এই সরকারের অধীনেই করতে হবে। সেটা এই সরকারের আমলে করতে হবে। আপনারা কি অধ্যাদেশ আকারে চাচ্ছেন নাকি? আমাদের পার্টি থেকে আমরা প্রথম থেকে বলে আসছি, আমরা গণপরিষদ চাই, গণপরিষদের মাধ্যমে আমরা নতুন সংবিধান লিখতে চাই। এখন গণপরিষদের মাধ্যমে যদি নতুন সংবিধান লেখা না হয়, তাহলে কি উপায় আছে? আমাদের কাছে গণভোট আছে, একটা উপায় হতে পারে। অধ্যাদেশের মাধ্যমে এটা হয়তো সম্ভব হবে না, কিন্তু তারপরও যদি অধ্যাদেশ কিংবা আরও কোনো প্রক্রিয়া আনা যায় কিনা, আমরা আমাদের বিভিন্ন আইনি যারা এক্সপার্ট আছেন তাদের সাথে কথা বলছি, অন্যান্য রাজনৈতিক দলের সাথে কথা বলছি। কিন্তু আমাদের মূল দাবি হচ্ছে এটাকে এখনই ভিত্তিটা দিতে হবে, আইনি ভিত্তিটা, এবং এটা এখনই বাস্তবায়ন করতে হবে। এবং এই জুলাই সনদের অধীনেই বা জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী সংসদ নির্বাচন হতে হবে। গণভোট তো বিশাল প্রক্রিয়া, গণপরিষদও এখন হওয়ার গণভোট বিশেষ প্রক্রিয়া না আসলে, কারণ আপনি আমি বলছি যে বিশাল প্রক্রিয়া না, আপনি জাতীয় নির্বাচনের সাথেই গণভোট হয়ে যেতে পারে। এটা খুব দুটো ব্যালট হতে পারে, এটা খুব জটিল প্রক্রিয়া না, একই সাথে হতে পারে। ওই গণভোটে থাকবে যে আপনারা এই যে সনদটা হলো, সনদটা আপনারা সংবিধান হিসেবে স্বীকৃতি দিচ্ছেন কিনা, একই সাথে একটা জাতীয় সরকারের সাথে সংবিধান হিসেবে স্বীকৃতি দিচ্ছেন, সংবিধানের অংশ হিসেবে, মানে যে ক্লজগুলো, ওগুলাই তো সংবিধানে যুক্ত হবে, সনদের ওই ক্লজগুলো। তো এগুলোকে আপনারা সংবিধান, একটা প্রশ্ন হবে যে এই জুলাই সনদটাকে আপনারা সংবিধানের অংশ হিসেবে স্বীকৃতি দিচ্ছেন কিনা। জনগণ যদি হ্যাঁ ভোট দেয়, যারা সরকার আসবে, এটা অটোমেটিক্যালি সংবিধানের অংশ হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। শান্ত ভাই, আপনি শুনছিলেন, আমরা বিএনপির পক্ষ থেকে এই জুলাইয়ের যে সনদ, সেই এনসিপি এবং জামায়াত সেটি তড়িৎ গতিতে একটি আইনি ভিত্তি চাই, কিন্তু বিএনপির পক্ষ থেকে এমন তড়িৎ গতিতে আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে আমরা কিছুটা একটু ধীর গতি দেখছি, এবং তারা বরং 2 বছর মেয়াদ নিয়ে এটাকে আসলে সবগুলো প্রতিশ্রুতিবদ্ধ, সালাউদ্দিন আহমেদ বলেছেন যে আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ, 2 বছরের মধ্যে এগুলো সবগুলো বাস্তবায়ন হবে। এনসিপি এবং জামায়াত যেটা চায় দ্রুত গতিতে একটা আইনি ভিত্তিতে যে জুলাই সনদকে, আপনি এটাকে কিভাবে দেখেন এবং বিএনপি কেন আসলে এটা একটু ধীরে নিয়ে যেতে চাচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচক সহ যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা। প্রথম কথা হলো, আজকে 2024 সালের এই দিনটা একটা ঐতিহাসিক দিন ছিল, এবং সেই ঐতিহাসিক দিন হিসেবে আজকে এনসিপি শহীদ মিনারে একটা কর্মসূচি পালন করেছে, ছাত্রদল শাহবাগে ছাত্র সমাবেশ করেছে, এবং এই সমাবেশ করার মধ্য দিয়ে একটা সৌহার্দ্য আমরা দেখতে পেয়েছি যে ছাত্রদলও শহীদ মিনারে করতে চেয়েছিল, এবং পরবর্তীতে এনসিপি যখন আহ্বান জানায় অন্য জায়গায় তাদের করার জন্য, ছাত্রদল সেখান থেকে সরে এসে শাহবাগে। রাজনীতিতে এই সৌহার্দ্যটা আমাদের দরকার, যে একে অপরের প্রতি সম্মানবোধ এবং একটু ছাড় দেওয়ার মানসিকতা,
এটা যেটা এনসিপি এবং ছাত্রদল উভয়ে যেই বিষয়টা আজকে এস্টাবলিশড করলো, এই ধারাবাহিকতাটা মূল রাজনীতি এবং সব জায়গায় থাকলে এই যে আলোচনা, যে সংকট, মত ভিন্ন মত অনেক কমে আসবে। আজকে এনসিপি যে 24 দফা উত্থাপন করেছে, 24 দফার মধ্যে কোনোটাই তাদের নতুন কথা না, শুধু এক জায়গায় লিখিত আকারে প্রকাশ করেছে, কিংবা কোনোটাই শুধু এনসিপির কথা না, শুধু এর মধ্যে আপনার প্রথম দুইটার মধ্যে একটা, সেটা হচ্ছে যে এই নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক, এই অংশটা হচ্ছে এনসিপির একটা আলাদা ইউনিক চাওয়া। বাকি সব কিছু বিচার, সংস্কার, দেশের উন্নয়নের জন্য যা যা প্রতিশ্রুতি, যে ইশতেহার দিয়েছে, এই প্রত্যেকটা পয়েন্ট জামাত ইসলাম, বিএনপি, অন্যান্য সব দলের মধ্যে আপনি পাবেন। মোটা দাগে হেডলাইনে এর ব্যত্যয় কোথাও তেমন কিছু পাবেন না, বরং কারো কিছু বেশি আছে, অন্য একটু কম আছে। সেটা হলো মূল কথাটা হলো এটার বাস্তবায়নটা কীভাবে হবে, সেই বিষয়টা অভিজ্ঞতা এবং তাদের প্ল্যানিং সক্ষমতা এসবের উপর ডিপেন্ড করে। এখন এই ক্ষেত্রে যেটা হয়েছে, আজকে একটা ডাইমেনশন এনসিপির এসছে, সেটা হলো আজকের বক্তব্যে তারা কোনোভাবে এটাকে বিপ্লব বলে নাই। শুরুতে যেরকম তারা এটাকে বিপ্লব বলতো, এখন আজকে তাদের বক্তব্য, তাদের কথা, এটাকে গণ অভ্যুত্থান হিসেবে তারা মেনে নিয়েছে। তাহলে গণ অভ্যুত্থান এবং বিপ্লবের যে পার্থক্যটা আছে সেটি ইতিমধ্যে তারা বুঝতে পেরেছে এবং মেনে নিয়েছে। এখন ধরেন এই কিছু কিছু বিষয় নিয়ে যে অপ্রয়োজনীয় জটিলতা তৈরি করে বিভেদ বাড়ানো, সেটা না করা ভালো। এবং সেটা কোথায় কোথায় বিভেদটা হচ্ছে দেখেন। এক হচ্ছে নতুন সংবিধান, সংবিধান সংস্কারের জন্য এতদিন ধরে ঐকমত্য কমিশনের যে বৈঠক হলো, সেই বৈঠকে কিন্তু এনসিপি অংশ নিয়েছে এবং সংবিধানের কোন কোন ধারা পরিবর্তন করা দরকার, কি সংযোজন করবে, কোথায় কোথায় পরিবর্তন করবে, সেটা নিয়ে ব্যাপক আলোচনা হয়ে দিনের পর দিন অনেক কর্মঘণ্টা কিন্তু ব্যয় করেছে এনসিপি, বিএনপি, জামায়াত সহ 30টা রাজনৈতিক সংগঠন এবং এই সরকারের একটা বডি। সেইখানে সংবিধানের কোথায় কোথায় সংস্কার হবে, কোথায় পরিবর্তন হবে, সেটা নিয়েও একমত হয়েছে, কোথাও ভিন্ন মত আছে, কোথাও সেটা নিয়ে আমরা এদের বিভিন্ন রকম যুক্তিতর্ক আমরা দেখেছি। সেইখান থেকে তো তারা এনসিপি বলেনি যে না, আমরা সংবিধানের সংস্কার মানি না, এই পরিবর্তন মানি না, নতুন সংবিধান হবে, সে বিষয়ে একমত না হলে আমরা এই আলোচনায় অংশ নেব না। তার মানে ওইখানেও তারা একটু সহনশীলতা দেখিয়েছে, নমনীয়তা দেখিয়েছে। হয়তো এই পরিবর্তনটায় যে গ্যাপ আছে বিএনপি বা অন্যান্য দলের সঙ্গে এনসিপি, সেই গ্যাপটা কমিয়ে আনলে এই নতুন সেকেন্ড রিপাবলিক বা নতুন সংবিধানের এই দাবিটাও খুব জোরালোভাবে হয়তো এনসিপি রাখবে না, আমার ধারণা এটা। কারণ তাদের অংশগ্রহণ এবং আলোচনার ধরন দেখে সেটা মনে হয়। এখন কোথায় কোথায় হচ্ছে, এই যে জুলাই সনদ, জুলাই সনদকে যদি সংবিধানের মধ্যে ঢুকাতে হয়, সেইটা তো ওই আলোচনার মধ্যে তখনই এটা হয়ে যেত যে আমরা এই সংবিধানে পরিবর্তন চাচ্ছি, এই পরিবর্তনের মধ্যে প্রিয়াম্বল বা এইখানে বা এটা একটা অধ্যায় হিসেবে এটা সংযুক্ত করতে হবে, সেটা নিয়ে ব্যাপক আলোচনা এখানে হতে পারত, সেটা হয়নি। এখন সরকার যখন ঘোষণা দিবে, সরকারের তরফ থেকেই ঘোষণা দেওয়ার প্রতিশ্রুতি আগে দিয়েছিল, এখন সরকার ঘোষণা দিবে। সেই ঘোষণার প্রেক্ষাপটে এসে এনসিপি বলছে যে এটা সংবিধানে স্বীকৃত হতে হবে। জামায়াত ইসলাম বলতে এটা আইনি ভিত্তি থাকতে হবে, আইন করতে হবে। এখন এই জুলাই সনদ যেটা, এটা বেসিক্যালি একটা রাজনৈতিক অঙ্গীকার, গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর সবার সমন্বয়ে এই জুলাই গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দিয়ে এটার চেতনাকে ধারণ করে একটা রাজনৈতিক অঙ্গীকার ভবিষ্যৎ বাংলাদেশের জন্য। এখন ভবিষ্যৎ বাংলাদেশের যে আইনি কাঠামো, সেটা তো সংবিধানে আছে। সেই আইনি কাঠামোর মাধ্যমে সংবিধান মোতাবেক অন্যান্য সংস্কার যেখানে হওয়া দরকার সেটা নিয়ে আলোচনা হচ্ছে, সেগুলো হচ্ছে। তাহলে নতুন করে এই যে জুলাই সনদ, সেটাকে আবার সংবিধানে ঢুকাতে হচ্ছে কেন? সংবিধানের কোন ধারায় কোথায় ঘাটতি আছে যে কারণে এটা ঢুকাইতে হবে, সেটা তো দেশবাসীর বুঝতে হবে। আমি দুঃখিত, আমি এখনো বুঝি নাই যে ওনারা আসলে সংবিধানের মধ্যে কোন ধারাটা নাই, যেই ধারাটা
এইটা ঢুকাইলে সংবিধান স্ট্রং হবে। জি, আমি এ পর্যায়ে আচ্ছা, একটু জাভেদ হাসানের আমি- কাছে শুনে আবার আসবো। জি, আমি কিন্তু প্রথমে ভাই একটা কথা বলেছি, সেটা হচ্ছে জুলাই সনদ আর জুলাই ঘোষণাপত্র দুটা কিন্তু টোটালি আলাদা ডকুমেন্ট। না সেটা না, সেটা আপনি- স্পষ্ট আপনি যেটা হয়েছে। কথা আমার মনে হয় যে বলছেন নতুন সেটা কিন্তু সংবিধান এবং ঘোষণাপত্রের সেকেন্ড কথা। রিপাবলিকে আপনাদের যে দাবি সেটার অনেকটা এখন এই মুহূর্তে সে যৌক্তিকতাটা কি সেই প্রশ্নে সম্ভবত শান্ত ভাই না, বলেছে। জুলাই ঘোষণাপত্রে তো ঘোষণাপত্র সংবিধানে রাখতে হবে, সেটার ব্যাপার আলাদা। আর সনদটা হচ্ছে আমাদের যে সংবিধানে, ধরেন কথার কথা প্রধানমন্ত্রীর বয়স 10 বছর হবে মেয়াদ, সেটা তো আমার সংবিধান তো আমার চেঞ্জ করতে হবে। সেটা আমার সেটা তো সিদ্ধান্ত হয়েছে। হ্যাঁ, আমি সেটাই বলছি, সেটা হচ্ছে সনদ। সনদটার জন্য, সনদটা মাফিক আপনার সংবিধান পরিবর্তন করতে হবে, সংশোধন করতে হবে, সেটা হচ্ছে সনদের প্রক্রিয়া। আর ঘোষণাপত্র যেটা 5 তারিখে দেবে সরকার, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের যেমন ঘোষণাপত্র তেমনি 24-এর গণ অভ্যুত্থানকে একটা স্বীকৃতি দেওয়ার ঘোষণাপত্র দেওয়া হবে। এবং এইটা আমরা বলছি প্রিয়াম্বলে রাখতে, বিএনপি বলছে শিডিউলে রাখতে, বাট এটা সংবিধানের অংশ হিসেবে থাকবে। এই 24-এর গণ অভ্যুত্থানটা একটা পার্ট হিসেবে থাকবে। এবং ঘোষণাপত্রে শুধু 24 নয়, এটা কিন্তু 90-এর অভ্যুত্থানকেও স্বীকৃতি দেওয়া হবে। একটু আমার বোঝার জন্য সনদে আপনি কি ঢুকাতে চান সনদে যেটা কিছু- সংবিধানকে আরো স্ট্রেংথেন করবে? না, সনদ তো আমরা সংবিধানে ঢোকাতে চাচ্ছি না, কি ঢুকাতে চান? ওটা ঘোষণাপত্র। ঘোষণাপত্র ঢুকাতে চান? হ্যাঁ, ঘোষণাপত্র। ঘোষণাপত্রে কি থাকলে আপনার সংবিধান আরো রিচ হবে? না, ঘোষণাপত্র থাকলে দেশের সংবিধান বাইরের reach মানুষের হবে না। আইনি সুরক্ষা কি? না, আপনি বুঝতে পারছেন না ব্যাপারটা। বুঝিয়ে জুলাই বলেন, হ্যাঁ, সেটাই তো আমি বুঝতে সেটাই চাই। আমি বুঝিয়ে বুঝতে বলছি। পারছি না, দেশের মানুষকে বুঝান। না, আমি সেটাই বলছি, জুলাই ঘোষণাপত্র, মুক্তিযুদ্ধের যেমন ঘোষণাপত্র আমাদের ইয়েতে 4th শিডিউলে রাখা আছে সংবিধানে, তেমনি এই জুলাই যে ঘোষণাপত্র, এই ঘোষণাপত্রের মাধ্যমে আপনি ঘোষণাপত্রের যে খসড়াটা ইতোমধ্যে বিভিন্ন জায়গায় প্রকাশ পেয়েছে সেখানে দেখতে পাবেন। সেখানে আপনার হচ্ছে নভেম্বরের 75-এর 7ই নভেম্বরের যে বিপ্লব, সেটাকেও সেখানে স্বীকৃতি দেওয়া হয়েছে, 90-এর অভ্যুত্থানকেও স্বীকৃতি দেওয়া হয়েছে। এমন করে আমাদের যে 47 থেকে ইতিহাস টানা হয়েছে, এবং আরও মনে হয় আগে গিয়েছে ব্রিটিশ বিরোধী ওই সময় থেকেও ইতিহাসগুলো টেনে ইতিহাসের ঘটনাগুলোকে অংশ দেওয়া হয়েছে। এবং এটার মাধ্যমে 24-এর গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই স্বীকৃতিটা যেহেতু 24-এর গণ অভ্যুত্থানকে আমরা এটা প্রিএমবলে রাখলে অনেক শক্তিশালী অবস্থান হয় যদি প্রিএমবলে এই জিনিসটা থাকে। কিন্তু বিএনপি বলতেছে না, প্রিএমবলে না, এটা 4th শিডিউলে থাকুক, যেহেতু মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রটাই 4th শিডিউলে রাখা আছে। বিএনপির যুক্তি হচ্ছে এটা। তো আমাদের যুক্তি হচ্ছে না, প্রিএমবলে থাকলে এটা মোর স্ট্রঙ্গার হয়। মুক্তিযুদ্ধের থেকে এটা স্ট্রং করতে চান আপনারা? আমি তো মুক্তিযুদ্ধটাকে না, বাদ দিতে মুক্তিযুদ্ধ যদি বলছি না। 4th শিডিউলে থাকতে পারে, হ্যাঁ। তো এটা প্রিয়াম্বলে সেটাও আপনি এটা কি প্রিএমবলে আর রাখেন। মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র তো আমরা প্রিএমবলে রাখার কথা বলেছি, সেটা 4th শিডিউলে মানে রাখা হয়েছে। এটা সেটাও কি ব্যত্যয়টা ঘটে না, কি সংবিধানের? ব্যত্যয়? তাতে কি ছোট বা বড় হওয়া বা আইনি সুরক্ষার ক্ষেত্রে? আইনি সুরক্ষার ক্ষেত্রে বাংলাদেশ অবশ্যই পরিচালনার অবশ্যই, ক্ষেত্রে কি? কারণ আপনি দেখেন প্রস্তাবনা আপনি চাইলেই চেঞ্জ করতে পারবেন না। প্রস্তাবনা চেঞ্জ করতে হলে আপনাকে গণভোটে যেতে হবে। মূলনীতি তো চেঞ্জ করতে পারবো না আমরা। আমি সেটাই বলছি, কিন্তু 4th শিডিউল আপনি চাইলেই কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো প্রস্তাবনাটা আরো শক্তিশালী হয়। প্রস্তাবনায় যদি আপনি আমরা তো মূলনীতি চেঞ্জ করার কথা বলছি, মূলনীতি কি আমরা চাইলে চেঞ্জ করতে পারবো? মূলনীতি চেঞ্জ করতে হলে চেঞ্জ করতে পারবো আমরা মূলনীতি, কিন্তু সেই ক্ষেত্রে তো আমাদের সংবিধান সংশোধন করতে হবে। আপনাদের যেটা আলোচনা আমি বলছি। বোঝার জন্য জি, একবারও বলেন। কিন্তু আমরা আলোচনায় এই দাবিটা শুনি নাই যে মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র আছে হ্যাঁ। সেটাকে 4th শিডিউল থেকে আপনি প্রিয়াম্বল সেটার কথা আমরা অনেক দিন ধরে বলে আসছি। না, সেটা আমরা অনেক দিন ধরে বলে আসছি। আমরা সেই দাবি তুলেছি, সেটা বলেছি। আমি জানি না আর দর্শকরা Second বুঝতে Republic পারবে এবং- এই দাবিটা কোনোদিন এসছে কিনা ওনাদের তরফ থেকে যে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রটাকে 4th শিডিউল থেকে প্রিয়াম্বলে আনতে হবে। আমি হ্যাঁ, শুনি প্রেম নাই। বলে এটা অবশ্যই আচ্ছা, মুক্তিযুদ্ধের আমি একটা ঘোষণাপত্র। প্রশ্ন এই পর্যন্ত তাহলে আমি তার মানে একটু হচ্ছে করি। সংকটটা ওই জায়গায় যে আমরা মুক্তিযুদ্ধের থেকেও 24-এর গণঅভ্যুত্থানকে বড় করে না, এটা দেখানোর আপনি যে পুরো ভুল একটা প্রবণতা, interpretation করতেছেন। এইটা নিয়ে আসলে মনস্তাত্ত্বিক না, দ্বন্দ্ব। এটা আপনি পুরো ভুল একটা ইন্টারপ্রিটেশন করতেছেন। এটা মুক্তিযুদ্ধের সাথে 24-এর তুলনা আপনারা করা ওই হচ্ছে দাবিটাও না। করেন সঙ্গে, সেটা এটা তো অবশ্যই করলেন করবো না। আমরা। আচ্ছা, আমরা একবার জাভেদ বলেন। হাসানের- যেহেতু 24-এর জাভেদ ঘোষণাপত্র- আপনি যে হ্যাঁ। অভিযোগটা করেছেন, জাভেদ হাসান এটাকে একটু ব্যাখ্যা করবেন যে আপনারা মুক্তিযুদ্ধ এবং 24-এর গণঅভ্যুত্থানকে মুখোমুখি দাঁড় করে দিচ্ছেন নাকি বড় না, করে আমরা দিচ্ছেন? কখনোই 24-এর গণ অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের সাথে কখনোই মুখোমুখি দাঁড় করিনি। বরং আমরা বলতে পারি যে এই মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের যে 3টি মূলনীতি, সেইটি আমরা কিন্তু প্রথম সাধারণ মানুষের কাছে নিয়ে এসেছি এবং এগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য আমরা আমাদের থেকে জোর দাবি জানিয়েছি। এবং এটি এই ঐকমত্য কমিশন থেকে এই 3টি ঘোষণাপত্রের যে 3টি মূলনীতি, সেটি সংবিধানে কিন্তু সংযুক্ত হতে যাচ্ছে। সবগুলো দল একমত হয়েছে, বামপন্থী দলগুলো বাদে, কয়েকটি দল বাদে সবগুলো রাজনৈতিক দল একমত হয়েছে। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার আমরাই প্রথম কিন্তু এগুলো সামনে নিয়ে এসেছি। বামপন্থী দলগুলো তো ওয়াকআউটও করেছে আপনার হ্যাঁ, ধর্মনিরপেক্ষতা ধর্মনিরপেক্ষতার ফেলে ব্যাপারে। দেওয়ার প্রতিবাদ। না, সেখানে ঐকমত্য কমিশন কিন্তু কখনো বলে নাই যে ওই 4 মূলনীতি বাদ যাচ্ছে। আচ্ছা। তারা যেটা বলেছে, ওয়াকআউট করলো কেন? আপনি ওখানে ছিলেন। হ্যাঁ, আমি ওটার ব্যাখ্যা দিচ্ছি। 4 মূলনীতি রাখা না রাখার ব্যাপারে, যেহেতু 4 মূলনীতির ব্যাপারে বিএনপি এবং জামাতের একটা স্ট্যান্ড আছে, বা বামপন্থী দলগুলোর একটা স্ট্যান্ড আছে, মানে দুইটা স্ট্যান্ড একটু আসলে তো দুই মেরুর দিকে চলে যায়।
একটা দল কয়েকটা দল বলছে, বা ইসলামিক দলগুলো যদি বলি, তারা চাচ্ছে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস। সেই দিক থেকে বামপন্থী দলগুলো তারা ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এগুলোকে রাখতে চাচ্ছে। তো সেই ক্ষেত্রে কমিশন একটা প্রস্তাবনা দিয়েছিল যে আচ্ছা ঠিক আছে, আমরা এই যে তিনটি মূলনীতি আসছে আপনার হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, মুক্তিযুদ্ধের যে অরিজিনাল তিনটি, সেই সাথে গণতন্ত্র, এবং আমরা প্রস্তাবনা দিয়েছিলাম যে ধর্মনিরপেক্ষতা বা আল্লাহর উপর আস্থা বিশ্বাসের জায়গা বদলে আমরা অন্য কোনো ভালো ওয়ার্ড আনতে পারি কিনা। সেক্ষেত্রে আমাদের প্রস্তাবনা ছিল ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য, সম্ভবত ধর্মীয় সম্প্রীতির জায়গাটা। বহুত্ববাদও বাদ গেছে, হ্যাঁ। ধর্মীয় সম্প্রীতির কথা আমরা বলেছি, আমরা ধর্মনিরপেক্ষতাও থাকতে বলিনি, আমরা আল্লাহর উপর আস্থা বিশ্বাসের জায়গায় বলিনি। কিন্তু সেক্ষেত্রে কমিশন বলেছিল যে এটি আসলে পরবর্তী সংসদে যারা আসবে তারা এই 4 মূলনীতির ব্যাপারে, যেটা এখন আছে এক্সিস্টিং, সেটা থাকবে কি থাকবে না সেটার ব্যাপারে তারা সংসদ সিদ্ধান্ত নেবে। কিন্তু বামপন্থী দলগুলো চাচ্ছিল না, এটা এই 4টি মূলনীতির একটা সেফগার্ড তারা এই সনদের মধ্যে রাখতে চাচ্ছিল। কিন্তু এটা নিয়ে আসলে দলগুলোর মধ্যে ঐক্যমত্য হয় নাই, কারণ যেহেতু ইসলামিক দলগুলো, বিএনপি সহ বাকি দলগুলো একটা মেরুতে, বাকি দলগুলো আরেকটা মেরুতে, এটা আসলে ঐক্যমত্য সম্ভব হয়নি দেখে কমিশন চেয়েছিল এটা পরবর্তী সংসদে পাঠাতে। বাম দলগুলো আসলে এটার বিরোধিতা করে ওয়াকআউট করেছে। আমি আপনার কাছে একটা বিষয় স্পষ্ট হতে চাই যে এই মুহূর্তে এসে এবং নতুন সংবিধান, এটা আমরা অনেক আগের থেকে, নাগরিক কমিটি যখন ছিল তখন থেকে শুনছি নতুন সংবিধান এবং সেকেন্ড রিপাবলিক এবং নতুন সংবিধান, তো আপনাদের ঐকমত্য কমিশনে কি আলোচনা উঠেছিল? এবং সেটা এই পর্যায়ে এসে আপনারা যখন আমরা অনেক কিছু পার করে এসেছি, সনদও তৈরি হওয়ার পথে, তারপরে আপনারা দলীয় ইশতেহার হিসেবে এটা কিভাবে দিচ্ছেন? আমাদের দাবি নতুন একটি সংবিধান করতে হলে যদি আপনারা এখন মেজরিটি, মানে একদম কি বলে ম্যাসিভ মেজরিটি নিয়েও সংসদে যান, 290টা সিটও পান 300টার মধ্যে, তারপরেও কি আপনারা নতুন সংবিধান এই মুহূর্তে ঐকমত্য কমিশনের বৈঠক শেষ হওয়ার পরে আপনারা কি নতুন সংবিধান চাইলেই দিতে পারবেন? ঐকমত্য কমিশন তো সবগুলো রাজনৈতিক দল একসাথে বসে মিলে একটা জায়গায় ঐকমত্যে আসবে। আমি সেই জায়গাটা আসছি, আপনার নতুন সংবিধান চাওয়ার আসলে যৌক্তিকতা কি? নতুন সংবিধান সেটা আমাদের না সম্ভব না কেন? নতুন সংবিধান এটা আমাদের রাজনৈতিক দাবি। আমরা যেটা বলছি সেটা হচ্ছে এই রিপাবলিক ফেল্ড, এটা বারবার আপনার সেই 71-এর মুক্তিযুদ্ধের পর থেকে আমাদের বিভিন্ন পর্যায়ে এটা ফেল করেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ফেল করার কারণ ছিল এটার ভিতর যে ফেসিবাদী যে ইনস্ট্রুমেন্টগুলো ছিল সেটা এখনও বহাল আছে, আমাদের সকল ইনস্টিটিউশনগুলো ধ্বংস করে ফেলা হয়েছে। এর কারণে আমরা বলছি যে এইটা স্টেট হিসেবে, রিপাবলিক হিসেবে ফেল করছে। সো আমাদের একটা নতুন রিপাবলিক দরকার, আমরা একটা নতুন, এই জন্য আমরা বলছি এটা সেকেন্ড রিপাবলিক। এবং আমরা বলছি নতুন সংবিধানের কথা, যেটা আমরা লিখতে চাই। আমরা যদি জনগণের ম্যান্ডেট পাই, এটা যদি বিএনপি রাজি না হয়, আপনারা কিভাবে নতুন? না, এটা হচ্ছে যদি আমরা ম্যান্ডেট পাই জনগণকে সাথে নিয়ে, যদি জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয়, যদি জনগণ আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যায়, তখন আমরা জনগণকে সাথে নিয়ে লিখবো সেটা। কিন্তু এখন যেহেতু সবগুলো রাজনৈতিক দলের সাথে একত্রে বসতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা আমাদের ওই দাবিটাকে পাশ কাটিয়ে আমরা বসছি, আচ্ছা ঠিক আছে, ঐক্যমত্যের স্বার্থে আমরা সকল দলগুলোকে নিয়ে বর্তমান সংবিধানকেই কিভাবে সংস্কার করা যায়, কিভাবে এটার ভিতর যে ফেসিবাদী ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো বাদ দেওয়া যায়, সরানো যায়, এটার জন্য আমরা আলোচনায় বসেছি। শান্ত ভাই, আপনি নিশ্চয়ই শুনেছেন, আপনার কাছে কি মনে হয় নতুন সংবিধান এবং সেকেন্ড রিপাবলিক ঐকমত্য কমিশনের বা জুলাই সনদ হয়ে যাওয়ার পরে সম্ভব কতটুকু, কিংবা আপনারাও যদি নতুন সংবিধান একটা চান 300টার মধ্যে 290টা সিট পেয়ে, তারপরে কি সম্ভব কিনা? শোনেন, নতুন সংবিধান মানেটা কি? মানে আগেরটাকে পুরো ফেলে দিয়ে নতুন করে আমি লিখব। এখন নতুন করে লিখতে হলেও আমাকে কোনো না কোনো একটা রাষ্ট্রের সংবিধানকে ধার করে না একটা ফ্রেমের আওতায় এনে ধারণাপত্র নিয়ে লিখতে হবে। সংবিধান তো নতুন করে আবিষ্কার করার বিষয় না, লেখাপড়া করা, ধারণা নেওয়া, তারপর করা। তা আপনার এই সংবিধান যেটা আছে, সেই সংবিধানের মধ্যে অগ্রহণযোগ্য জায়গাগুলো পরিবর্তন করে ওইটার উপর ওইটাকে বেস ধরেই তো করা হচ্ছে। তো নতুন করার এই বয়ানটা কারা সামনে আনে? যাদের 1971 নিয়ে অ্যালার্জি আছে, যাদের 1971 পরবর্তী বাংলাদেশের যে সংবিধান হয়েছে সেই সংবিধান নিয়ে অ্যালার্জি হয়েছে। এখন এই অ্যালার্জিটাকে তারা অন্য একটা মোড়কে উপস্থাপন করে, সেটার সঙ্গে এনসিপি কেন মার্জ করে যাচ্ছে এটা আমার বোধে আসে না। আপনার এই পরবর্তীতে যেটা হলো, ধরেন আওয়ামী লীগ ওই সংবিধানকে ধ্বংস করে একবার বাকশাল করেছে, সেইখান থেকে ওই সংবিধানের পরিবর্তন করে আবার বহুদলীয় গণতন্ত্র এসছে, তারপর বহুবার এই সংবিধান কাটাছেঁড়া হয়েছে এবং শেখ হাসিনার সর্বশেষ 16 বছরে এই সংবিধানকে অনেক পরিবর্তন করে ফ্যাসিবাদ কায়েমের রাস্তা পাকাপোক্ত করেছে। কিন্তু এই সংবিধান মোতাবেক এদেশে 54 বছরতেই রাষ্ট্র চলেছে, তার মধ্যে যেখানে যেখানে পরিবর্তনগুলো ব্যত্যয় ঘটিয়েছে সেটা আপনি বাদ দেন, সংশোধন করেন, কিন্তু ফেলে দেওয়ার কথা কেন আসছে? ফেলে দেওয়ার কথা ওই জন্য আসছে যে
আওয়ামী লীগ এইটাকে ধ্বংস করেছে বলে আওয়ামী লীগের বয়ান সামনে এনে বলা হচ্ছে যে ফ্যাসিবাদ কায়েম করেছে, এই সংবিধানের আলোকে এটা রাখা যাবে না। কিন্তু মুক্তিযুদ্ধ তো আওয়ামী লীগের না, এই মুক্তিযুদ্ধের ঘোষণাই তো করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক হয়ে সে এবং বিএনপিতে সর্বোচ্চ সংখ্যক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার নেতা ছিলেন। সেই দল এই সংবিধান মোতাবেক বহুদলীয় গণতন্ত্র দেশে দিয়েছিল, সেটা পরে টিকেনি। আবার 1990 সালের অভ্যুত্থানের মাধ্যমে আবার নতুন একটা বন্দোবস্তের দিকে দেশ হাঁটছিল, সেটাও আবার ফেল করেছে। এখন ফেল করেছে বলে আপনি সংবিধান ফেলে দিয়ে নতুন সংবিধান করলেই আপনার সব পাশ করে যাবে, এমন ভাববারও তো কারণ নাই। আর যেই দল এনসিপি ধরেন, ওদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, একটা নিবন্ধনের আবেদন করবে, সেইখানে নিয়ম মেনে করার মতো সক্ষমতা এখনো অর্জন করে নাই। তাদের নিবন্ধনটা একবারে পেল না, আবার তাদেরকে সংশোধনীর দিতে হচ্ছে, সেখানে আবার নতুন তথ্যপাত্র দিতে হচ্ছে, তাদের সংশোধনীর আলোকে আবার নতুন করে যেতে হলো। সেই দল হঠাৎ করে একটা সংবিধান লিখে ফেলবে। সংবিধান লেখা এই ছেলে খেলা, এইটা এনসিপি এইখান থেকে সরে এসে বরং ঐকমত্য কমিশনে যে তারা যেই উদারতা দেখিয়েছে, যে আগে যাই বলেছি আন্দোলনের তোরে বলে ফেলেছি, তারা বাস্তবতায় ফিরে এসে ওই আলোচনায় সংবিধান সংশোধনের দিকে গেছে। সেই সংশোধনটা কতটা বেশি কার্যকর করা যায়, কতটা বেশি ব্যাড এলিমেন্টসগুলোকে রিমুভ করা যায়, সেই ক্ষেত্রে যারা রাজি হচ্ছে না, সেই তর্ক বিতর্ক হবে, যুক্তি তুলে ধরা হবে, সেই কাজটা ভালো মতো এনসিপি করে যাচ্ছিল। কিন্তু নতুন করে 1 বছর পরে আবার নতুন সংবিধানের যে বয়ান তারা সামনে আনছে, এটা সংকটকে আরও বাড়াবে যদি সত্যি সত্যি তারা এটা মিন করে। আরেকটা হচ্ছে গিয়ে, তারা যদি মনে করে সংবিধান পরিবর্তন করবে তারা, তাহলে নির্বাচনে তাদের নির্বাচনী ইস্তেহারে এটা তারা রাখতে পারে যে জনগণ যদি আমাদের এই রায় দেয়, আমরা ক্ষমতায় আসলে গণভোট করা হোক বা যেভাবে হোক, আমাদের চেষ্টা থাকবে সংবিধান নতুন করে লেখা, আমরা এই সংবিধান মানব না। এই সংবিধান মেনে তাদের নেতারা শপথ পড়েছে, এই সংবিধান মেনে তাদের নেতারা এখন রাষ্ট্র চালাচ্ছে, এই সংবিধান মেনেই তারা নিবন্ধন নিচ্ছে এই দলের, আর সেই সংবিধান ফেলে আমি ছোট একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এটা আমার ব্যক্তিগতভাবে জানার ইচ্ছা। যেমন ধরেন আপনারা এই সংবিধানকে মুজিববাদী সংবিধান বলেন, আখ্যা দিয়ে, মানে এটাকে মুজিববাদী সংবিধান, এখানে মুজিবের আদর্শ প্রতিস্থাপন করা হয়েছে। কিন্তু ধরেন এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন সংবিধান লেখার আকাঙ্ক্ষা শুধু এনসিপি বা গুটি কয়েক মানুষের ছাড়া কিন্তু আসলে বড় লার্জার স্কেলে আমরা জামায়াতের পক্ষে তো ওরকম দেখি না। কিন্তু ভবিষ্যতে গিয়ে যদি এরকম বলা হয় যে ধরেন আমরা এই প্রিয়াম্বেলে যেটা আপনারা আনতে চাচ্ছেন, আপনার নাম জাভেদ রাসিন, আপনার এই পরবর্তী যদি কেউ বলে যে প্রিয়াম্বেলে যেটা আনা হয়েছে সেটা আসলে জাভেদ রাসিনবাদী সংবিধান, তাহলে এটা কেমন দাঁড়াবে? না, আমি সেটার কথাই বলছি। ভাইয়ের কথার সবকিছু মিলিয়ে আপনার কথা আমার জন্য আরো সহজ করে দিয়েছে। আপনি কিন্তু কয়েকবার স্বীকার করে নিয়েছেন রাষ্ট্র ফেল করেছে, কয়েক দফা রাষ্ট্র ফেল করেছে। রাষ্ট্র ফেল করেছে সংবিধানের জন্য না, না সংবিধানকে সামনে রেখে, আমাদের মানসিকতার ভাই জন্য। সংবিধানকে সামনে রেখে গত সরকার সংবিধানকে দোহাই দিয়ে সংবিধানকে সামনে রেখে খালেদা জিয়া নিজে বলছে সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে, সেই কথা কিন্তু এসেছে ভাই। কারণ কি, সংবিধানকে সামনে রেখে যেভাবে সংবিধানকে দোহাই দিয়ে যেভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গণতন্ত্র শেষ করা হয়েছে, এটা তো সত্য। সংবিধানকে দোহাই দিয়ে করা হয়েছে ভাই, না হলে খালেদা জিয়া কেন বলবে সংবিধানের ফেলে দেয়? ভাই সংবিধানের আমি বলছি ভাই, আমি শেষ করি। সংবিধানের দোহাইতে গুমকুন নাই, সংবিধানের দোহাইতে ভোট করতে হবে, একতরফা ভোট নাই, সংবিধান মোতাবেক ভোট হলো তো ফ্যাসিবাদ কায়েম হয় না। আপনি বলছেন একদম কাটাছেঁড়া জঘন্য সংবিধান করবার পর ওই সংবিধানও যদি হাসিনা মানতো, তাহলে তো ফ্যাসিবাদ কায়েম হয় না। 14 সালের নির্বাচন বহু জায়গা আছে। আমি আপনাকে বলি, মানে জায়গাটা বলি, ফেসিবাদের জায়গাটা, যেখানে বিএনপিও, আমি মনে করেছিলাম অভ্যুত্থানের পর বিএনপি হয়তো উদারতা দেখাবে, কিন্তু সেখানেও যখন আমরা ঐকমত্য কমিশনে বসলাম, বিএনপির তরফ থেকে কয়েকটি জায়গায় তারা একদম স্ট্রিক্টলি বলে দিল আলোচনায় হবে না, আলোচনা করব না। সালাউদ্দিন সাহেব বলে দিলেন এটা নিয়ে আসলে আলোচনায় করব না। কি কি বিষয়? যেমন তার মধ্যে সবচেয়ে বড় বিষয় যেটা আমরা ধরেছিলাম যে এটা যদি হয় আমাদের রাষ্ট্রযন্ত্রে হয়তো আমাদের সংবিধানটা একটা খুব ভালো জায়গায় যাবে, সেটা হচ্ছে এনসিসির যে ধারণাটা, বা আমরা যদি একটু সহজ ভাষায় বলি, সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর নিয়োগ কে দিবে? সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো হয়েছেই এক্সিকিউটিভকে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য। নির্বাচন কমিশন হয়েছেই নতুন যে এক্সিকিউটিভ আসবে বা নতুন যে সরকার চালাবে সেই নির্বাচন ব্যবস্থাটাকে সুষ্ঠু, স্বাভাবিক, একদম নিরপেক্ষ রাখার জন্য। সেই নির্বাচন কমিশন যদি আমি নিয়োগ দেই, সেই নির্বাচন কমিশন তো আমার আজ্ঞাবহ হবে। আমরা যখন ওই জায়গায় বিএনপিকে বললাম ঠিক আছে ভাই, আমরা এই যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো নিয়োগের জন্য আমরা একটা নিরপেক্ষ বডি করি, সেখানে সরকারি দল থাকুক, বিরোধী দল থাকুক, সেখানে বিচার বিভাগের লোক থাকুক, রাষ্ট্রের 3টি অর্গানের যদি লোক থাকে সেখানে, সেটি মিলে একটা বডি হলে সেটা এককভাবে যে একটা সিদ্ধান্ত নিয়ে একজন ব্যক্তি, এক প্রধানমন্ত্রী
যিনি রাষ্ট্রপতি নিয়োগ দেন কিন্তু প্রধানমন্ত্রীর আদেশে, প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে, যেটা আবার তার উপর বাইন্ডিং, সেই মাধ্যমে যখন নিয়োগ দেন সে ওই নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন থেকে যত পিএসসি থেকে সব কিছু সরকারের আজ্ঞাবহ হয়ে যায়। আমরা বললাম যে এগুলো নিরপেক্ষ করার জন্য আমরা একটা নিরপেক্ষ নিয়োগ বডি করি। বিএনপি সেটাতে রাজি হলো না। কেন? বিএনপি বলছে প্রধানমন্ত্রীর হাত পা বেঁধে দেওয়া হচ্ছে। এটা কি প্রধানমন্ত্রীর কাজ? প্রধানমন্ত্রীর কাজ কি নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া? নির্বাচন কমিশন থাকবে স্বাধীন একটা প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, সে তার মতো চলবে। মানবাধিকার কমিশন রাষ্ট্রে কোথায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সেটা দেখবে সে। দুর্নীতি দমন কমিশন কোথায় দুর্নীতি হচ্ছে, দুর্নীতির জন্য সে কাজ করবে। একইভাবে পিএসসিতে নিরপেক্ষ যে নিয়োগগুলো চাকরির যে নিয়োগগুলো হয় সেটা সে নিশ্চিত করবে। এখানে বিএনপি বলছে সেটার মাধ্যমে নাকি হাত পা বেঁধে দেওয়া হচ্ছে। এই কথাটাই তো পুরোপুরি অসাংবিধানিক একটা কথা হয়ে যায়। শান্ত ভাই, এটা কিন্তু এই প্রশ্নের আপনি নিশ্চয় উত্তর দিবেন। এনসিসি, যেটা ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, যেটা দুদকের প্রধান, নির্বাচন কমিশনের প্রধান, মানবাধিকার কমিশনের প্রধান, এই প্রধানদের নিয়োগ দিবে, সেটিতে এনসিপি জামাতের পক্ষ থেকে একটি ছিল যে একটা ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল প্রয়োজন। বিএনপি সেটাকে একদমই প্রত্যাখ্যান করেছে। এর পাশাপাশি প্রধান বিচারপতি আসলে হবেন জ্যেষ্ঠ বিচারক একজন, সেই যে দাবিটা ছিল সেটাও বিএনপি প্রত্যাখ্যান করেছে। এটা তো আসলে মানে রাষ্ট্রকে আসলে পেছনের দিকে আবার ঠেলে নিয়ে যাবে কি? রাষ্ট্রকে ওইটা পেছনের দিকে ঠেলে নিয়ে যায় না। এনসিপি এবং জামাতের ঐক্যবদ্ধ প্রয়াস রাষ্ট্র ব্যবস্থাকে ভবিষ্যতে বেশি এক্সিকিউটিভ নির্বাহী বিভাগকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে তাদেরকে ফেল করানোর জন্য উঠে পড়ে লেগেছে। সেই প্রশ্নটাও সামনে আসছে অলরেডি। কারণ হলো, যারা মনে করে আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবার কোনো সম্ভাবনা নাই, সেই জনভিত্তি নাই, কিন্তু অন্য যারা আসে তারা এসে যাতে রাষ্ট্র পরিচালনা করতে না পারে তাদের এমনভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলতে হবে যাতে চালাতে না পারে, এবং সেই সুযোগে তারা তাদের ফিল তৈরি করবে। সেই রকম মোটিভেশনাল নিয়ে যদি কেউ আগায় তাহলে এরকম হবে। বিএনপির তরফ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে যে আপনার এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, আমি ভাই ধরেন জ্যেষ্ঠ যিনি বিচারপতি আছেন তিনি প্রধান বিচারপতি হবেন, এখানে বিএনপিকে ফেল করানোর মানে প্রয়াসটা কোথায়? না, সেইখানে বিএনপি তাদের প্রস্তাবনা দিয়েছে। আমি বলতেছি যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সবগুলোর নিয়োগের ক্ষেত্রে, প্রধান এবং সদস্য নিয়োগের ক্ষেত্রে প্রত্যেকটা দল তাদের প্রস্তাবনা দিয়েছে। সেইখানে বিএনপির যে বক্তব্য সেটা হচ্ছে যে বডিগুলা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ফাংশনের সঙ্গে জড়িত কিন্তু তাদের বেলায় নির্বাহী বিভাগের বা সরকারের তাদের উপর কোনো কর্তৃত্ব থাকবে না, কিন্তু তারা ফেল করলে সেটার দায় এবং জবাবদিহিতা সরকারকে করতে হবে। যেহেতু ওই প্রতিষ্ঠানগুলো, ধরেন দুদক, ধরেন নির্বাচন কমিশন বা অন্যান্য সব প্রতিষ্ঠান, এদের উপর যদি সরকারের কর্তৃত্ব, নির্বাহী বিভাগের কর্তৃত্ব এই নিয়োগ থেকে শুরু করে সবকিছুতে এতটা কমিয়ে আনা হয়, তারা যদি ফেল করে কিংবা তারা যদি এইখানে যদি অপতৎপরতা চালায়, সেই ক্ষেত্রে তারা ফেল করলে, তারা কোনো মানে অসাংবিধানিক কোনো পথে গেলে তার দায়টা সরকারকে তো নিতে হয়। আপনার কোনো কিছু কি ওই প্রতিষ্ঠান নেয়, আলটিমেটলি গিয়ে সরকারের উপর দায় বর্তায়, তাহলে জবাবদিহিতা এবং দায় যে বহন করবে এটা নিয়োগের ক্ষেত্রে তার তো ওই কর্তৃত্বটাও থাকতে হবে। এটা হলো বিএনপির ব্যাখ্যা। এখন এই ব্যাখ্যা যারা মানবে না তারা তাদের বয়ান উপস্থাপন করবে এবং শুধুমাত্র এটাই করুক যে এই দেশে একটা গণঅভ্যুত্থান হয়েছে মূলত ভোটের অধিকার হরণের ফলে দেশে এই পর্যায়ে আসছিল। আর কোনো কিছু আপনাকে আর সময় দিতে পারছি না। জাভেদ হাসান, আপনার হাতে 1.5 মিনিট আছে। ভাই যেটা বলেন খুবই ভয়ঙ্কর একটা কথা বলছেন যে দুদককে এক্সিকিউটিভ আটকায় ফেলবে। ভয়ঙ্কর একটা কথা ভাই। দুদকের কাজই হচ্ছে দুদকের কাজই হচ্ছে এক্সিকিউটিভকে ধরা। এক্সিকিউটিভ যে দুর্নীতি করবে সেটা ধরবে তো ধরবে। এক্সিকিউটিভ যে খুন করবে, যে রাষ্ট্র মানে আপনার যে আইন বহির্ভূত খুন করবে, গুম করবে, এটা ধরবে হচ্ছে আপনার মানবাধিকার কমিশন। আমি যদি সেই প্রতিষ্ঠানগুলো নিয়োগ দেই সেটা তখন আমার আজ্ঞাবহ হবে। আপনি চাচ্ছেন সেটা আমার আজ্ঞাবহ থাকুক। আপনি তো সেটাই বলছেন যে চেক এন্ড ব্যালেন্সের জায়গায় এই প্রতিষ্ঠানগুলো করাই হয়েছে এক্সিকিউটিভকে চেক এন্ড ব্যালেন্সের মধ্যে আনার জন্য। আপনি ভালো করে সংবিধানটা পড়ুন, সেখানে এইগুলো কেন আনা হয়েছিল, এক্সিকিউটিভকে চেক এন্ড ব্যালেন্সে আনার জন্যই করা হয়েছিল। এখন আপনারা বলছেন যে না, এটা এক্সিকিউটিভের নাকি ক্ষমতা কমে যাচ্ছে। এক্সিকিউটিভ ক্ষমতা তো নাই, সেটা এক্সিকিউটিভের ক্ষমতা সুনির্দিষ্ট করা আছে সংবিধানে। সেই প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে সেগুলোরও কর্মপরিধি সুনির্দিষ্ট করা আছে এবং এই প্রতিষ্ঠানগুলো করাই হয়েছে। কেন এগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান, কেন সেগুলো এক্সিকিউটিভের আন্ডারে না, কেন? একটা প্রশ্ন তুলেছেন যে দুদক যদি ফেল করে সেই দায় আলটিমেটলি সরকারের উপর। না, সেটা
সেই জন্য তো আমরা বলছি দুদককে যদি আপনি সরকার থেকে আলাদা করেন, তখন যদি দুদক ফেল করে তখন আমরা দুদককে ধরবো, সেটা তো সরকারকে ধরার তো প্রশ্ন আসে না সেখানে। জি। সরকার আপনি- যখন নিয়োগ আপনি দিবে কি- তখন অবশ্যই আমি সরকারকে মানে ধরবো এটা সেটা। একটা জি, জি। দুঃস্বপ্ন। না, আপনি এটা বিচার দুঃস্বপ্ন বিভাগের না। রায় নিয়ে আপনি আমার বিচার সময় বিভাগকে শেষ। ধরবেন। আপনাদের দুজনকে আপনি অসংখ্য নির্বাচন ধন্যবাদ। কমিশন খারাপ নির্বাচন করলে অসংখ্য নির্বাচন ধন্যবাদ কমিশনকে আপনাদেরকে। ধরবেন, সবাইকে সরকারকে ধন্যবাদ ধরবেন জানিয়ে না। শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।